খবরদার আর এক পাও এগোবে না তুমি। কোন সাহসে এই বাড়িতে পা রেখেছো তুমি? তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই বাড়িতে ফিরে আসতে সাহস কেন লাগবে শৈলমা? আমি তো এবারেরই বউ। ও আচ্ছা, তো এ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়ার সময় তোমার মনে হয়নি যে তুমি এ বাড়ির বউ? আজ আমি কোথায় কি করে বেরিয়েছো? এটা কি এ বাড়ির বউয়ের যোগ্য আচরণ হয়েছে? এবারই মান সম্মানের কথা একবারও ভেবেছো তুমি? কোন সাহসে তুমি কাউকে না বলে বেরিয়ে গেছিলে? দাঁড়াও ছোট দাদু, গৌরী এই বাড়ি থেকে স্বেচ্ছায় বেরিয়ে গিয়েছিল নাকি ওকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছিল সেই নিয়ে আমরা কিন্তু এখনো কোনো আলোচনা করিনি। ঈশান, তুমি অনেক কিছুই জানো না। ওর মুখে একতরফা শুনে তুমি কোনো সিদ্ধান্ত নিও না। তুমি জানো গৌরী কি করেছে? ও এ বাড়ির রত্ন চুরি করে পালিয়েছে। এমনি এমনি যায়নি, চুরি করেছে, চুরি করে পালিয়েছে ও। শোনো ছোট দাদু, গৌরী চোর এই কথাটা আমি না মরে গেলেও বিশ্বাস করব না। আমি রত্ন চুরি করেছি? কোন রত্ন? আপনারা কোন রত্নের কথা বলছেন আমি সত্যি বুঝতে পারছি না। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি জানি আর আমার মা জানেন যে আমি কোনো রত্ন চুরি করিনি। আমি এরকম কাজ কখনো করতেই পারি না। আচ্ছা আচ্ছা, তোমরা কি গো, মেয়েটা সবে বাড়ি ফিরলো, আমাদের ছেলেটাও বাড়িতে ফিরেছে, তারপরেও তোমরা এই নিয়ে কথা বলে যাচ্ছ? ওদেরকে ঘরে নিয়ে চলো। দাঁড়াও ছোট ঠাম্মি, এক মিনিট। আমার তোমাদের প্রত্যেকের কাছে একটা প্রশ্ন আছে। এই যে গৌরী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেই নিয়ে এখন এত কথা কেন হচ্ছে বলো তো? আর পিসিমণি শোনো, ঠিক ভুল নিয়ে না আমার মনেও যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে, তাই ওর উত্তর আমি নিজেই খুঁজে নেব। আশ্চর্য, ঈশান এসে থেকে শৈলের সাথে এভাবে কথা বলছে। ও তো কখনো এত রূঢ়ভাবে শৈলের সাথে কথা বলে না। কি হয়েছে ওর? তোমরা সবাই ভুল ভাবছো। আমি তোমাদেরকে বলছি, আমাকে একটিবার মায়ের সঙ্গে কথা বলতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, মায়ের দরজা খুলে যাবে। এতদিন ধরে যে দরজা খুলছে না, তুমি কোন ভোজবাজি দিয়ে সেই দরজা খুলবে? নিজেকে কত বড় সাধিকা মনে করো তুমি? আমি ওসব কিছু নই ছোট দাদু, আমি অতি সাধারণ, শুধু মায়ের ভক্ত, মায়ের সন্তান। संबंधे गज कुंभमस्तनी मागेश्वरी शिवे शांते कालिकायै नमस्तुते मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकायै नमस्तुते। কি করে সম্ভব? যে মন্দিরের দরজা এতদিন ধরে এত চেষ্টা করে খুলছিল না, সেই দরজা গৌরীর ছোঁয়ায় খুলে গেল।
খেয়াল করেছো মায়ের ঘুমটা অনেকটা ভেঙে গেছে? আশ্চর্য, এটা এটা কি করে সম্ভব? আমরা তো শুনেছিলাম মহাদেবের সঙ্গে যখন দেবীর অংশ মিলে যাবে তখনই এই ঘুমটা খুলবে। ভাই, তবে কি মহাদেব আর দেবীর অংশ কাছাকাছি রয়েছে? কি তারই প্রভাব? কিন্তু দাদু, দেবীর অংশ তো শৈলমা। কি সব বলছো তোমার? সব কিচ্ছু না। এতদিন মন্দির বন্ধ ছিল, মায়ের তেজ থেকে, মায়ের ক্রোধ থেকে ওই অংশ ভেঙেছে। আমি সারিয়ে দেবো। আরে বাবা, ঘোমটা তো আর খোলেনি। আর কত লুকোবে, আর কত ধামা চাপা দেবে? এখন সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে কার জন্য এসব হচ্ছে। আরে তুই এসে গেছিস, এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। মানে ঘরে চাল বারণ তো? শুধু কি চাল গৌরী, ঘরে আর কিচ্ছু নেই। আর আমি তখন তোমায় বললাম না, বাড়ির কাজের লোক এক এক করে সব ছেড়ে চলে গেছে। সাধে কি আর বলছি রে মা, এই সংসার লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। না না, তা কি করে হয়? বাড়ির সবাই কি না খেয়ে থাকবে নাকি? কেউ খাবে না? না না, সেটা হয় না। ও ডাক্তারবাবু, বলছি তুমি কিছু একটা করো না গো। সব বাড়ির কাজের লোকদের তো ফিরিয়ে আনতে হবে। আর সবার আগে দরকার মালতী দিদিকে। মালতী দিদি কোথায়? কোথায় আর যাব, সেই ছোট থেকেই তো এ বাড়িতে আছি। চাল ডাল নেই দেখে রাগ করে ঘরে চলে গেছিলাম, তোমাদের গলা শুনেই তো আবার এলাম। মালতী, এদিকে আয়। এই নে, এটা ধর, বাজার যা যা লাগবে সব নিয়ে আয়। আর মালি আর বাকি যারা যারা কাজ ছেড়ে গেছে তাদের প্রত্যেককে বল ফিরে আসতে, আমি প্রত্যেকের পাওনা মিটিয়ে দেবো। যাক, এবার মনে হয় বাড়িটার হাল ফিরে আসবে। আমি এক্ষুনি যাচ্ছি। এ বাবা, কত বেলা হয়ে গেল, এখন মালতী দিদি বাজারে যাচ্ছে, তাহলে কখন রান্না হবে? ততক্ষণ কি সবাই না খেয়ে থাকবে নাকি? তার উপর মা আর দাদুর শরীরটা এত খারাপ। গরিব, সময় তো দিতে হবে, এত তাড়াতাড়ি তো আর সবকিছু সম্ভব না। আমি বরং একটা কাজ করি, এই যতটুকু চাল আছে সেটা দিয়ে বরঞ্চ রান্নাটা করি। কি বলছো কি তুমি? হ্যাঁ, ওইটুকু চাল? হ্যাঁ, ওইটুকু চাল দিয়ে তুমি কজনকে খাওয়াবে? হ্যাঁ, সবাইকে তো গুনে গুনে একটা একটা করে চাল দিতে হবে গো। গরিব, এইটুকু চালে কি হবে? কি বলছো তুমি? আস্তে আস্তে শ্রী, ধীরে ধীরে বসো বসো। কতদিন বাদে আমরা একসঙ্গে সবাই পাত করে খাবো বলো তো? বসো। এই যে আমি চলে এসেছি। এই তো। সত্যি গৌরী, তুমি এলে বলে বাড়িটাকে আবার বাড়ি বলে মনে হচ্ছে। হ্যাঁ গো, বাড়িটার প্রাণই ছিল না, তুমি আসাবার বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। দেখো, কতদিন পর আমরা সবাই একসঙ্গে আনন্দ করতে পারছি। আচ্ছা, দাদুকে ডাকা হয়েছে? আমি আর দাদুকে ডাকলাম না নীলা দিদি, দাদুর শরীরটা খারাপ, আমি খাবারটা উপরেই দিয়ে এসেছি। বৌদি, ও বৌদি, বাজার করে নিয়ে এসেছি। এখন বাজারে এনে কি হবে? দেখ না তোদের বৌদি কেমন সকলের খাবার ব্যবস্থা করেছে। তাই তো দেখছি গো,
ঘরে তো চালও ছিল না, কি দিয়ে রান্না করলে গো? সাধে কি আমি গৌরীকে লক্ষ্মী বলি? তার অনেক কারণ আছে। দেখ না, গৌরী এ বাড়িতে পা দেওয়ার পর থেকে সব কেমন আগের মতন হয়ে যাচ্ছে। আমি সত্যি বলছি শৈলমা, আমি নিজের চোখে দেখেছি গৌরী না ওই এক মুঠো চাল দিয়ে এক হাঁড়ি খিচুড়ি বানিয়ে ফেললো, তারপর সেটা সকলকে খাওয়াচ্ছে। আমি বলছি শৈলমা, এ মেয়ে নিশ্চয়ই জাদু জানে। এই যে ও কদিন এখানে ছিল না এই বাড়িতে, এর মধ্যে কোথা থেকে একটা কালো জাদু টাদু শিখে এসেছে, তারপর এখানে এসে এখন মারণ উচ্চাটন করে আমাদের। মারণ উচ্চাটন অতই সোজা না। শোনো, এসব করার জন্য উচ্চ মার্গের সাধনা করতে হয়। মেয়েটা এসব জানে না, ও কিচ্ছু জানে না এসব। কিছুই না, গৌরী চালাকি করেছে, আর সেই চালাকি তোমার চোখে ধরা পড়েনি মাধুরী। এটা তো নতুন কথা নয় যে তুমি কি দেখছো কি শুনছো তার উপর সত্যি ভরসা করা যায় না। আমি তো করতে পারি না। যাব বাবা, আমি কোথায় খবরটা নিয়ে এলাম, উল্টে আমাকেই ঝাড়ছে। ধুর, আমারই ভুল হয়েছে, না খেয়ে শৈলমাকে খবরটা দিতে এলাম, খেয়ে আসা উচিত ছিল। এসব তো স্বাভাবিক নয়। বাড়িতে আসার পর থেকে এসব কি শুরু করেছে গৌরী? কতদিন বাদে তৃপ্তি করে খাচ্ছি। গরিমা, এটা মনে হচ্ছে মা লক্ষ্মীর হাতের রান্না। অমৃত অমৃত, দারুণ হয়েছে। সত্যি গৌরী, খুব ভালো খেতে হয়েছে, তাই না? ছি 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 ছি, কি দিনকাল পড়লো। যে ঘোষাল বাড়ির দিকে লোকে মুখ তুলে তাকানোর সাহস পেত না, সেখানে আজ লোকে বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। ছি, যা বলেছেন, এই তো বুদ্ধি ওর। বাড়ি এসেও কি বললো? বললো যে বাড়ির অবস্থা নাকি ফিরিয়ে দেবে। এখন এখন কি হচ্ছে? আগে যখন অবস্থা ভালো ছিল আমাদের, তখন না হয় আমাদের ভাড়ার ভর্তি জিনিস থাকতো, কিন্তু এখন এই অবস্থায়। আরে বাবা, অবস্থা বুঝে তো খরচ করতে হবে। মাঝখান থেকে নিজে নাম কিনতে গিয়ে আমাদের নাম ডোবাচ্ছে। যেটুকু নাম অবশিষ্ট ছিল সেটাও গেল। তোমরা গৌরীকে এভাবে কেন বলছো গো? ও তো বলছে এগুলো অর্ডার করেনি, এতে ওর কি দোষ? আমার না মনে হচ্ছে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কিসের ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি? এই যে ওর বাবুয়ানি মেটাতে গিয়ে যেটুকু যা অবশিষ্ট ছিল না সেটাও গেল। নাও, আর কি? এখন যা বেঁচে বুঝে আছে সেগুলোকেও বেচে দিয়ে এই দাম মেটাও। না মা, গৌরীকে কিন্তু পুরো মিথ্যে দোষারোপ করা হচ্ছে। চুপ করো তুমি। তোমার এত সাহস হলো কি করে? বড়রা কথা বলছে, তার মাঝখানে তুমি কথা বলছো? এ তো আচ্ছা বিপদ হলো মা। এত টাকা আমি এখন কোথায় পাবো বলো তো? ও মা, মা তুমি কিছু করো, পথ দেখাও আমাকে, বলে দাও এবার আমি কি করব। আর গৌরী কি হবে এবার? তুমি যদি এই কাজটা না করে থাকো, তুমি যদি এতগুলো জিনিস অর্ডার না দিয়ে থাকো, তাহলে তোমার নামে এত বড় বিল এলো কি করে? কই, আমাদের বাড়ির কারুর নামে তো বিল আসেনি। তার মানে নিশ্চয়ই অর্ডার করেছো তুমি। তাহলে বোঝো এবার, মেটাও এই টাকা। দেখি, আমরাও দেখি কোত্থেকে তুমি পাও এতগুলো টাকা। টাকা যখন দিতেই হবে তখন দেব। মা নিশ্চয় এটাই চেয়েছিলেন, আর স্বয়ং মা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। বলছি, আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। দেখলে বাবা, দেখলে তুমি ফিরে আসার পর তেজ কেমন বেড়েছে? চিন্তা করো না, এক্ষুনি ওর তেজ ভেঙে যাবে। বড় বড় কথা বলে উপরে গেল তো, দেখবে মুখ চুন করে নেবে আসবে। আরে 20,000 টাকা কোথায় পাবে ও? চূড়ান্ত অপরাধ। আচ্ছা, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলুন তো?
আমাদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, এরকম কোনোদিন শুনিনি। অর্ডার দিয়ে বাড়িতে মাল এনে ডেলিভারির সময় বলছে টাকা নেই। আরে বাবা, আপনারা একটু শান্ত হন না। বলেছে তো টাকাটা দিয়ে দেবে। কেউ তো হাতে তো আর এতগুলো টাকা নিয়ে বসে থাকে না, তাই না? একটু সময় দিন। এ শোন, অনেকক্ষণ থেকে তো টাকা দেবে দেবে করছিস, কিন্তু এই যে এতগুলো টাকা সেটা দেবে কোথা থেকে? হ্যাঁ, গৌরীর কাছে আছে এত টাকা? টাকা গৌরী কোনো মতেই দিতে পারবে না। মাঝখান থেকে আমরা অপদস্থের এক শেষ হব। মান সম্মান বলে আর কিছু রইল না। এই তো এসে গেছে। এইবার ওদের কি ভুলভাল বোঝাবে আমি দেখতে চাই। মজা বেশ জমেছে কিন্তু। কি হলো গৌরী, চুপ করে আছো কেন? সব সময় তো আর মুখের কথা দিয়ে জেতা যায় না। এবার যে তোমাকে টাকা দিতে হবে। কই টাকা কোথায় গৌরী? ওদের প্রাপ্য টাকা যখন মিটিয়ে দেব বলেছি তখন দেব। এই নি টাকাটা, পুরো 20,000ই আছে। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। আর হ্যাঁ, কিছু মনে করবেন না, আমরা এইভাবে বলেছিলাম বলে। এই চলো 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 চলো। কাণ্ড দেখেছো? হ্যাঁ, কাণ্ড দেখলে তোমরা সবাই। এই এত টাকা ওর কাছে এলো কোথা থেকে? ও বড়দি, বড়দি, এত টাকা এই মেয়ে পেলো কোথা থেকে বলো তো? এই মেয়ে কোথা থেকে পেলে? সত্যি তো তাই। গৌরী, তুমি সত্যি করে বলো তো, এতগুলো টাকা কোথায় পেলে তুমি? এটা আবার তোমরা জিজ্ঞেস করছো ওকে? হ্যাঁ, বুঝতে পারছো না তোমরা কোত্থেকে এই টাকা পেয়েছে? ও অন্যায় করেছে, সেই জন্যই তো ওর কাছে এতগুলো টাকা। না হলে এত টাকা এলো কোত্থেকে? আরে যে মেয়ে চুরি করে বাড়ি থেকে চলে যায় তার কাছে কখনো টাকার অভাব হয়? না ছোট দাদু, টাকা আমি চুরি করিনি, আর কোনো অন্যায় কাজ করেও আমি টাকাটা আনিনি। আর বাড়ি বয়ে কেউ এসে ঘোষাল বাড়ির লোকজনকে অপমান করে যাবে, সেটা আমি হতে দিতে পারি না। দাদু ভাই, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তুমি তুমি দেবুদের ফিরিয়ে এনেছো। ছোটকা আসতে চাইছিল না দাদু, গৌরী ওকে কনভিন্স করেছে। যাকে এই সুযোগে অন্তত দেবতনু বাড়ি ফিরে এসছে, নইলে তো তেজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। এটা একটা ভালো ব্যাপার। মারে, তোকে আমি বুক ভরে আশীর্বাদ করছি মা। তুই আজ মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিলি। তোর জন্য আমি আজ সবকিছু ফিরে পেলাম মা, সবকিছু। এভাবে কেন বলছো ছোট ঠাম্মি? আমরা তো সবাই এক পরিবারের লোক, তাই না? আমরা সবাই একসঙ্গে থাকবো, সেটাই তো স্বাভাবিক। আর আমার তো কর্তব্য সবাইকে এক করে রাখা। আর মা তো সবসময় চান যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, পরিবারের সকলে একসঙ্গে থাকি। সত্যি তোমরা সবাই ফিরে এসেছো বলে আজ আমি কি খুশি তোমাদের বোঝাতে পারবো না। এই বাড়িটা একেবারে শূন্য হয়ে গিয়েছিল তোমরা না থাকাতে। যাক দেবতনু, তোমার যে শুভবুদ্ধির উদয় হয়েছে এটা একটা ভালো লক্ষণ। বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা আর মাথায় এলো না কখনো। বাড়ির ছেলে বাড়িতে থাকবে, এই অকারণ তর্ক করবো বলেই তো এত সমস্যা হয়। দাঁড়াও বাবা, এই বাড়িতে আমি আদৌ থাকবো কিনা সেই সিদ্ধান্ত কিন্তু আমি এখনো নিইনি। আমার একটা শর্ত আছে, সেই শর্ততে তোমরা যদি রাজি হও
তাহলেই আমরা এই বাড়িতে থাকবো, নাহলে আমি এক্ষুনি চিকুকে আর আনন্দীকে নিয়ে ফিরে যাচ্ছি। শর্ত? তুমি আমাকে শর্ত দিচ্ছ? তা বেশ, বলো তোমার কি শর্ত? এবার থেকে আনন্দী চাকরি করবে। তোমরা যদি এই শর্তটাকে মেনে নিতে পারো, তোমরা যদি রাজি থাকো তো বলো। আমি অবাক হয়ে যাচ্ছি, তোকে যত দেখছি আমি ততই অবাক হচ্ছি। তুই কি বলছিস? এই বাড়িতে থাকার জন্য তুই তুই শর্ত দিচ্ছিস? তোরা কথায় কথায় শর্ত দিতে পারিস, আর আমি দিতে পারবো না? ওকে, সেটা আমাকে জানতেই হবে। এই মেয়েকে পরখ করে দেখতে হবে ভালো করে। কে কে এই গৌরী? গৌরী, আজকে একটা দিন গেল বটে, কিভাবে যে পেরিয়ে গেল জাস্ট কিছু বুঝতেই পারলাম না। সত্যি একটা ঘটনাবহুল দিন গেল, কি বলো গৌরী? আর তুমি তো মোটামুটি বাড়িটাকে পুরনো মেজাজে ফিরিয়ে নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছো। ছোটকাকে ফিরিয়ে নিয়ে আসলে, আর নিচে তুমি যা বললে, যেভাবে বললে, কারোর কাছে কিন্তু কোনো উত্তর ছিল না গৌরী। সবাই একদম চুপ। আর খেয়াল করেছো, পিসিমণি অবধি কিছু বলতে না পেরে রাগে ফুঁসছিল। সত্যি গৌরী, তোমাকে যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। গৌরী, গৌরী, কি হলো তোমার? মন খারাপ? কিছু হয়েছে? জানো তো ডাক্তারবাবু, আমি একটা কথা ভাবছিলাম। কি হয়েছে গৌরী? কি নিয়ে তোমার আবার ভাবনা? এই দেখো না, চিকুবাবু তো বলছিল যে প্রত্যেকটা মানুষের নিজের নিজের পরিচয় তৈরি করা দরকার। হ্যাঁ, সে তো ঠিকই বলেছে, তো তা নিয়ে এত ভাবনা কিসের? তাহলে আমার পরিচয়টা কি ডাক্তারবাবু? সেভাবে দেখতে গেলে তো আমার কোনো পরিচয় নেই। আমার পরিচয় আমি কারো বউ বা কারো মেয়ে। আর কারো মেয়ে বলেও যে নিজেকে পরিচয় দেব, সেটাও বা দেব কি করে? আমি তো জানি না আমার বাবা মাকে। তাহলে তুমি বলো না ডাক্তারবাবু, আমি তো নিজের বাবা মাকে সেটাই জানি না, তাহলে আমার পরিচয়টা কিসের হলো? আর যদি বলি নিজস্ব কোনো পরিচয়ের কথা, তাহলে তো সেটাও নেই। আমি তো কোনোদিন পড়াশোনাও করিনি, আর কিছু করতেও জানি না। এসব কি বলছো বলো তো গৌরী? এই সমস্ত কথা তোমার মাথায় আসে কি করে? গৌরী, তোমার নিজের পরিচয় তৈরি করার যাত্রা সবে শুরু হয়েছে। আর আমি তো তোমাকে সেদিন বললাম যে তোমার একজন নতুন মানুষ হিসেবে জন্ম হয়েছে। তাতে তোমার পিতৃ পরিচয়, জন্ম পরিচয়, এই সমস্ত কিছু ম্যাটার করে না গৌরী। শোনো গৌরী, তুমি ঈশান ঘোষালের স্ত্রী, এটা তোমার পরিচয় নয়, এটা তোমার পরিচয় হতে পারে না। তুমি গৌরী, তোমার নিজের নামে তোমার পরিচয় তৈরি হবে, আর তোমার পরিচয় তুমি নিজে তৈরি করবে। আর আমি তো আছি সারাক্ষণ তোমার সাথে। এই যে তোমাকে দিয়ে পড়াশোনা করানো, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে বলা, এই সব কিছুর পেছনে আমার একটাই উদ্দেশ্য আছে গৌরী, যাতে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াতে পারো। কিন্তু গৌরী, তুমি যদি গোড়াতেই এইভাবে ভেঙে পড়ো, তাহলে তো বুঝতে হবে যে তুমি আমার সেই প্রচেষ্টাটাই বুঝতে পারোনি। তোমাকে নিয়ে আমার কিন্তু অনেক ভাবনা চিন্তা আছে গৌরী। না না ডাক্তারবাবু, তুমি ভুল বুঝছো, আমি সেভাবে বলতে চাইনি। কিন্তু তখন থেকে ওই প্রশ্নটা না আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শোনো গৌরী,
তোমায় যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই না তোমার মধ্যে একটা চাপা আগুন দেখেছিলাম। গৌরী, তুমি আর 5টা মানুষের মতো নও, তুমি সবার থেকে আলাদা। তুমি দেখবে একদিন তোমাকে সবাই তোমার নিজের নামে চিনবে, আর তারপর হয়তো দেখবে যে আমাকেও লোকে চিনছে গৌরীর স্বামী হিসেবে। ছি ছি ডাক্তারবাবু, এসব তুমি কি বলছো? আমার পরিচয় তোমাকে চিনবে না? না, সেটা কখনো হয় নাকি? শোনো গৌরী, তোমার মধ্যে যে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে সেটা তুমি নিজেও জানো না, আর আমার কাজ হচ্ছে সেটাকে জাগিয়ে তোলা। তারপর দেখবে যে তুমি নিজেই আপনা থেকে সবার সামনে নিজের পরিচয় তুলে ধরেছো। কি তুমি শুনলে বাবা? গৌরীর ইচ্ছে মতো আমাদের বাড়ি সাজানো হবে, ওই মেয়েটার ইচ্ছে মতো আমাদের বাড়ি সাজানো হবে। দেখাচ্ছি মজা, বার করছি আমি বাড়ি সাজানো। মাধুরী, তুমি শিগগির ওখানে যাও, গিয়ে দেখো কি হচ্ছে না হচ্ছে, সবকিছুর উপর নজর রাখো। যাও। যাচ্ছি শৈল, যাচ্ছি। বাবা, তুমিই তো সারাক্ষণ আমাকে বলো ভেবে চিনতে মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে কাজ করতে, কিন্তু তাতে তো কোনো লাভ হচ্ছে না বাবা। গৌরী কিভাবে সবকিছু হাত করে নিচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? ক্রমশ আমাদের রাশ হালকা হয়ে যাচ্ছে এই বাড়িতে বাবা। ও যে গতিতে এগোচ্ছে, যতক্ষণে আমরা চিন্তা ভাবনা করে কিছু করে উঠতে পারবো তার আগেই ওর কাজ সারা হয়ে যাবে বাবা। ও সবকিছু হাত করে নেবে। না বাবা, আমার কিন্তু মনে হচ্ছে না যে তুমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছ। গৌরীকে আটকানোর জন্য আমাদের এক্ষুনি বড় কিছু করা দরকার, তা না হলে যে সর্বনাশ হয়ে যাবে বাবা। তুমি ধীরে সুস্থে ভাবতে ভাবতেই গৌরী আমাদের একেবারে কোণ ঠাসা করে ছাড়বে। আমাদের ঘোর বিপদের মুখে পড়তে হবে। কি হলো? বাবা মেয়ের পরামর্শ হলো কিভাবে গৌরীকে বিপদে ফেলা যায়, তাকে কোণঠাসা করা যায়, তাই তো? তুমি গৌরীকে বলো যে আমি নিশ্চয়ই একদিন যাব। আচ্ছা ঈশান, যদি কিছু মনে না করো একটা প্রশ্ন করব? হ্যাঁ স্যার, বলুন না। বলছি যে এই গৌরীর বাবা মার কোনো খোঁজ পাওয়া গেল? মানে কারো কাছে কিছু জানতে পারলে? না স্যার, কোনো খোঁজ পাওয়া যায়নি, আর তার বিশেষ কোনো পসিবিলিটিও দেখছি না। আসলে গৌরীকে যারা কোলে পিঠে মানুষ করেছে তারাও এর ব্যাপারে কিছুই জানে না, আর ওরা যেভাবে গৌরীকে পেয়েছে তাতে ওদের পক্ষে গৌরীর মা বাবার ব্যাপারে কিছু জানাটা সম্ভব নয়। তাই আমরাও স্যার ঠিক বুঝে উঠতে পারছি না যে কিভাবে খোঁজ করব, বা আদৌ ওনারা বেঁচে আছে কিনা আমরা জাস্ট বুঝতে পারছি না স্যার। ও আচ্ছা। কিন্তু স্যার একটা জিনিস আমার বেশ ভালো লাগলো স্যার, যে আপনি গৌরীর ব্যাপারে এতটা কনসার্ন। আপনি এর আগেও গৌরীর ব্যাপারে আমায় জিজ্ঞেস করেছিলেন, ওর জন্মদিনের ব্যাপারে বোধহয় কিছু। তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে যেন তোমাকে অনেক আগে থাকতে আমি দেখেছি। আরে ওকে এত কথাই বললেও বুঝবে না, ও কি ব্যবসার কিছু বোঝে? তুমি একটু ছোট করে কম কথায় বলো। হ্যাঁ ছোটকা, আমি সত্যি জানতে চাই যে এই সমস্যার মূলটা কোথায়, মানে কেন এরকম হচ্ছে? দেখো গৌরী, সত্যি কথা বলতে কি, আমিও তো এই ব্যবসার সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়, তাই আমিও ব্যাপারগুলো ঠিক ভালো করে বুঝি না। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে সিচুয়েশনটা খুবই খারাপ। 10 দিন ধরে কর্মচারীরা স্ট্রাইক করছে, দোকান বন্ধ, শোরুম বন্ধ, মিডিয়া তো সবটাই কভার করছে। আমি তো মিডিয়াতে আছি, সেই সূত্রে আমি অনেক খবর পেয়েছি। তুমি কি জানো, গত বছর থেকে কর্মচারীরা কোনো বোনাস পায়নি, কোনো ওভারটাইম পায়নি, পেয়েছে শুধু মিথ্যে প্রতিশ্রুতি, একটাও কথা রাখেনি।
তাই কর্মচারীরা বারবার নিজেদের দাবি জানিয়েছে, কিন্তু ওদের কেউ পাত্তাই দেয়নি, সবসময় এড়িয়ে গেছে, এমনকি একবারও ওদের সঙ্গে আলোচনায় বসেনি। এবার এইসব ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকলে ব্যাপারগুলো খুব সহজে মিটে যায়। আর কর্মচারীরা অন্য কোনো পথ না পেয়ে অনশনের পথে নেমেছে। কিন্তু ছোট দাদু মেজ কাকা তো ব্যবসা সামলায়, তারপরেও এত কিছু সামলাতে যে পারেনি সে তো বোঝাই যাচ্ছে। 10 দিন হয়ে গেল স্ট্রাইক চলছে আমাদের, কোনো অর্ডার নিচ্ছে না কেউ, সমস্ত অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না যে কি করে এই সিচুয়েশনটা সামাল দেব। এটা তো তোমারই সামাল দেওয়ার কথা অতনু। আমি তো শুনেছি যে কর্মচারীরা বারবার তোমার সঙ্গে কথা বলতে চেয়েছে, কিন্তু তুমি বারবার ওদের সাথে কথা বলনি। এটা কেন হয়েছে? বাবা এভাবে বলছো কেন ওকে? আমি ওকে বুঝিয়ে বলছি কি করতে হবে। শোন না, তুই একটা কাজ কর। সরি দাদা, সরি। এই ব্যবসার ব্যাপারে অন্তত তোমার থেকে উপদেশ আমি শুনতে পারবো না। কেন কেন শুনতে পারবে না? শান্তনু আমাদের ব্যবসার এই দুঃসময় যদি তোমাকে কিছু উপদেশ দেয়, কেন তুমি সেটা শুনবে না? কিছু মনে করো না দাদা, অতনু ভুল তো কিছু বলেনি। শান্তনু তো এতদিন ব্যবসার কিছুই দেখেনি, অতনুই যা দেখার দেখে এসছে। এখন একটা ঘটনা ঘটেছে বলে সবাই মিলে যদি ওকে জ্ঞান দিতে থাকে, তাহলে তোর খারাপ লাগতেই পারে। তোমরা কার সম্বন্ধে কি বলছো রসমা? শান্তনুর ট্যালেন্ট সম্পর্কে তোমরা সন্দেহ প্রকাশ করছো। ওর রত্ন চেনার ক্ষমতাটা তোমরা অস্বীকার করতে পারো না। এক ঝলক দেখেই ও বলে দিতে পারে কোনটা ভালো রত্ন, কোনটা আসল, কোনটা নকল। সে তো হবেই বাবা, দাদা সারা জীবনে কর্মচারীদের সঙ্গে মিশেছে। কখনো ভেবেছে যে ব্যবসাটাকে কি করে আগে বাড়ানো যায় বা কি করা যায় ব্যবসা নিয়ে? কিচ্ছু ভাবেনি। সেই জন্যই তো রত্ন চেনে, শুধুমাত্র রত্নই চেনে। হ্যাঁ দাদা, ব্যাপারটা তখন আমারও পছন্দ হয়নি। আফটার অল মালিকের ছেলে, সারাক্ষণ কর্মচারীদের সাথে, ওয়ার্কারদের সাথে গা ঘেঁষাঘেঁষি করা, বন্ধুত্ব করা, এটা আবার কি? এতে তো ওরা আরো ঘাড়ে চেপে বসে। এতে ব্যবসা ভালো হয় না, বরঞ্চ ব্যবসার আরো ক্ষতি হয়। কে বলেছে বাবা যে তুমি কোনো কাজের কাজ করতে পারো না? এভাবে কেন বলছো? তুমি কত ভালো কবিতা লেখো বলো তো, কতজন এরকম পারে? হ্যাঁ আচ্ছা বাবা, আমি তো ছোট দাদুর মুখে শুনলাম যে তুমি স্টোরে যেতে, কর্মচারীদের সঙ্গে কথা বলতে, তাহলে ওখানে যাওয়া বন্ধ করে দিলে কেন গো? কেন বন্ধ করে দিলাম? ওখানে আমি যাওয়াতে ব্যবসার ক্ষতি হচ্ছিল। আমি তো ওখানে গিয়ে কর্মচারীদের সঙ্গে মিশতাম, ওদের সঙ্গে গল্প গুজব করতাম, সুখ দুঃখের কথা বলতাম, ওদের কাছ থেকে কত কিছু শিখতাম। রত্ন পাথর চেনা শিখেছি ওদের কাছ থেকে। আমি ওদের যত দেখতাম অবাক হয়ে যেতাম। আমার মনে হতো এরাই তো একটা রত্ন, কেউ অনায়াসে বলে দিচ্ছে যে এই পাথরটা আসল, এই পাথরটা নকল, এই পাথরটা খুব দামি, এই পাথরটা তেমন দাম নয়। এই যে সবাই আশ্চর্য হয়ে যায় না আমার পাথর চেনার ক্ষমতা দেখে, আমি এটা ওদের কাছ থেকে শিখেছি মা। আর ওদের কাছ থেকে আমি শুধু পাথর নয় রে মা, মানুষ চিনতেও শিখেছি। এগুলো বোধ হয় আমি ঠিক করিনি জানিস, কারণ আমি তো ওদের সঙ্গে বন্ধুর মতো মিশতাম। ওদের সুখে আমার আনন্দ হতো, ওদের দুঃখে আমার কষ্ট হতো। ওদের আমি ভালোবাসতাম, ওরাও আমাকে ভালোবাসতো। এই যে মালিক আর শ্রমিকের এই যে তফাৎটা, এই দুটো শ্রেণী, এই তফাৎটা আমাদের মধ্যে ছিল না, ঘুচে গিয়েছিল জানিস তো। মানে নিজের অজান্তেই ওদের কিরকম আপন করে নিয়েছিলাম। ওরাই আমার বন্ধু, ওরাই আমার পরমাত্মীয়, আমার আপন জন হয়ে উঠেছিল। তাহলে ওখানে যাওয়া ছেড়ে দিলে কেন বাবা? ছোট কাকার মনে হলো যে মালিকের ছেলে যদি কর্মচারী কারিগরদের সঙ্গে এভাবে মেশে, তাহলে সেটা ঠিক হবে না, তাতে ব্যবসার ক্ষতি হবে, ব্যবসা নাকি লাটে উঠে যেতে পারে। কিন্তু বাবা, এরকম হলেই তো ভালো হতো, তাহলে তো আর কোনো সমস্যাই থাকতো না। তুমি ওদের কথা বোঝো, ওরা তোমার কথা শোনে, আর
তো ব্যাপারটা এত দূর গড়াতোই না। এসব কি বলছি? এ আমি পারতাম না। ওরা ঠিকই বলেছে, আমি সামলাতে পারি কখনো? পারতাম না, আমার দ্বারা হতো না। কেন পারতে না বাবা? তুমি তো এখনো সামলাতে পারবে। এখন আমি ব্যবসা সামলাবো? কি তোর মাথা খারাপ হয়ে গেছে? কি ছেলে মানুষের মতো কথা বলছিস তুই? আমি কোনো ছেলে মানুষের মতো কথা বলছি না বাবা, আমি ঠিকই বলছি। বাবা তুমি একবার ওদের সঙ্গে কথা বলো, ওরা তোমার কথা শুনবে। না রে মা, শুনবে আমার কথা, শুনবে না। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমাকে ছেড়ে দে, আমি পারবো না। না বাবা, বাবা তুমি মানুষগুলোকে বুঝো, আর এখন তো সব থেকে বেশি এটাই দরকার। বাবা আমি তো তোমাকে বলছি, তুমি একবার কথা বলো। তুই বলছিস বটে আমাকে ওখানে যেতে, জোর করে পাঠাচ্ছিস তো, কিন্তু আমার না কোনো ভরসা হচ্ছে না। আমি নিজেই কোনো কনফিডেন্স পাচ্ছি না। ওখানে গিয়ে সব গোলমাল হয়ে যাবে, আমার এখনই সব গুলিয়ে যাচ্ছে তো। বাবা বাবা শান্ত হও, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখবে, তুমি নিজেই বুঝতে পারবে যে ওখানে তোমাকে কি বলতে হবে, কি করতে হবে। কেন বলো তো? কেন? কারণ ওখানকার কর্মচারীরা তোমাকে খুব ভালোবাসে বাবা, খুব শ্রদ্ধা করে। সব ঠিক হবে বাবা, আর আমার বিশ্বাস তোমার থেকে ভালো এই কাজটা আর কেউ করতে পারবে না। তোর তো আমার উপরে একবার অগাধ বিশ্বাস, অথচ আমারই নিজের উপর নিজের কোনো বিশ্বাস নেই। যাকে বলছিস যখন আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে আমি যাব। শর্ত? হ্যাঁ শর্ত। কি শর্ত? তোকে আমার সঙ্গে যেতে হবে। আমি? হ্যাঁ তুই। আমি? কিন্তু বাবা আমি ব্যবসার কি বুঝি? আজকে নতুন করে কি বলবেন? যখন আমরা কথা বলতে চাইছিলাম তখন তো আপনি শোনেননি, আর আপনার ম্যানেজার বাবু কথা বলেই চলেছেন। দেখুন, আমি আবারও ভালো করে বলছি আপনাকে, আর কোনো কথাবার্তার মধ্যে আমরা নেই। আমাদের যা যা দাবি সব আপনাকে মানতে হবে, তা না হলে ধর্মঘট চলবে 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 চলবে। আরো একটা কথা, আপনার মুখের কথায় আমরা আর বিশ্বাস করব না। এবার যা হবে সব লিখিত পরিত করতে হবে, তবেই আমরা বিশ্বাস করব, তবেই আমরা ধর্মঘট তুলব। তার মানে আপনি কি বলতে চাইছেন? মালিক মিথ্যেবাদী? মানে আমরা সবাই মিথ্যে কথা বলছি? দেখুন, আমাদের সাথে যা ঘটেছে আমরা তাই বলছি। এর আগে আপনি অনেক কথা বলেছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু একটাও রাখেননি। আপনিই বলুন না, ছুটি ছাটা, আমাদের বোনাস, কোনো কথা আপনি রেখেছেন? না পোষালে চলে যাও, কে আটকে রেখেছে? তো দাও, শুধু সারাক্ষণ চাই 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 আর চাই। কি করবে? পেছন থেকে ছুরি মারবে আমাদের? এই যে তুমি খুব তো হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছো নেতার কথায়, পেটটা কার পয়সায় চলে? কোম্পানির পয়সায়, আমাদের পয়সায়। আর খুব তো বাইট দিচ্ছিলে মিডিয়ার সামনে, তখন একবারও মনে পড়েনি বাচ্চা স্কুল ফিটা কোম্পানি দেয়? ধর্ণা দিচ্ছ সবাই, হ্যাঁ ধর্ণা দিচ্ছ, তবে ভুলে যাও না আমরা তোমাদের অন্নদাতা। কিসের অন্নদাতা? বিনাশ্রমে অন্ন দিচ্ছেন? আমরা সবাই মিলে পরিশ্রম করছি, তার পারিশ্রমিক দিচ্ছেন, তাও যা দেবেন বলেছিলেন তা দিচ্ছেন না। একটা কথা জেনে রাখুন অতনুবাবু, আমরা সবাই আছি বলেই আপনার এত বড় কোম্পানিটা তৈরি হয়েছে। সুখময় বাবুরা যখন ছিলেন তখন তো এত সমস্যা ছিল না, আপনাদের সময় এত সমস্যা তৈরি হচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে আপনারা কেউ সোজা কথার লোক নয়, অনেক বোঝানো হয়েছে আপনাদের, কিন্তু আপনারা বুঝবেন না। ঠিক আছে, নো প্রবলেম, যা করার আমাকেই করতে হবে। তবে হ্যাঁ একটা কথা, যদি ভেবে থাকেন যে কাজ বন্ধ করে বসে থাকবেন আর আমরা চুপ করে থাকবো, তাহলে কিন্তু খুব ভুল করছেন। কেন? কি করবেন আপনি? কি ব্যবস্থা নেবেন? গুন্ডা লেলিয়ে দেবেন, পুলিশ দিয়ে মার খাবেন, দেখি আপনার কত ক্ষমতা। আপনাকেও আমরা মালিক পক্ষ বলে রেয়াত করবো না। তবে রে, এত বড় কথা।